শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ, শিল্প, বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি আলম। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের এই পর্বে। কোভিড পরিস্থিতি বিবেচনায় প্রস্তাবিত বাজেটের সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য খাত। খরচের ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। প্রথমবারের মতো বাজেটের সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ছাড়ালো 1 লাখ কোটি টাকা। অর্থ সঠিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারলে মিলবে কাঙ্ক্ষিত ফলাফল, মত বিশ্লেষকদের। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে $3,518 কোটি পণ্য রপ্তানি, প্রবৃদ্ধি 13.64%। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজ খবর। শুরুতেই আগামী 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গ। কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় 2021-22 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 32,731 কোটি টাকা, যা মোট বাজেটের 7% বেশি। এছাড়া এবারের বাজেটেও করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু বরাদ্দ বাড়ালে হবে না, খরচের ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে 2021-22 অর্থ বছরের জন্য 6 লাখ কোটি টাকা যে বাজেট পেশ করা হয়েছে, তাতে স্বাস্থ্য বাজেটের টাকার অঙ্কে বরাদ্দ বেড়েছে 1,259 কোটি টাকা। স্বাস্থ্য খাতের জন্য 32,731 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের 5.42%। গেল অর্থ বছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 29,247 কোটি টাকা, যা ছিল মোট বাজেটের 5.1% করোনা মোকাবেলায় থোক বরাদ্দের পাশাপাশি এবার বাজেটে স্বাস্থ্য খাতে বেশ কিছু বিষয়ে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। এগুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ঢাকার বাইরে হাসপাতাল তৈরির ক্ষেত্রে কিছু কর ছাড়ের বিষয় রয়েছে, কর অব্যাহতির বিষয় রয়েছে, যেটি স্বাস্থ্য খাতে বিনিয়োগকে, ব্যক্তি খাতে বিনিয়োগকে উৎসাহিত করবে বলে মনে করি। এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন উপকরণ, বিভিন্ন ওষুধ, এগুলোর মধ্যে এক ধরনের কর অব্যাহতি, কর হ্রাস বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়েছে। সেই জিনিসটাকেও আমি মনে করি যে একটি ইতিবাচক দিক। এর বাইরে ধরেন যে এই যে 100 কোটি টাকার যে বাজেটের যে রিসার্চ গবেষণার জন্য যেটা রাখা হয়েছে, এটাও ভালো দিক বাজেটের। আর কোভিডের জন্য যেটা রাখা হয়েছে সেটাও তো নিঃসন্দেহে ভালো দিক। অর্থনীতিবিদরা বলছেন, বিদায়ী 2020-21 অর্থ বছরের প্রথম 10 মাসে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত উন্নয়ন বাজেটের 24% অব্যবহৃত ছিল। এছাড়া স্বাস্থ্য বিভাগ অর্থ বছরের প্রথম 10 মাসে বরাদ্দ দেওয়া অর্থের মাত্র 25.46% অর্থ ব্যবহার করতে পেরেছে। থোক বরাদ্দের 10,000 কোটি টাকার বেশিরভাগই থেকে গেছে অব্যবহৃত। তাই বরাদ্দ বাড়লেও সঠিক বাস্তবায়ন না হলে জনগণের সুফল পাবে না বলেই মনে করছেন তারা। এজন্য স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। হেলথ সেক্টরকে ঢেলে সাজাতে হবে। হেলথ সেক্টরে যে দ্বৈত প্রশাসন আছে, সচিবালয় ভিত্তিক একটা প্রশাসন এবং ডিজি হেলথ পর্যন্ত একটা প্রশাসন, এই দুটো প্রশাসন দুই ধারার থেকে আসতেছে। এটা একটা ধারা করা উচিত। এটা মেডিকেল প্রফেশনালদেরই তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে ক্যাপাবল করতে হবে। তাহলে একদম মাঠ পর্যায়ের এক্সপিরিয়েন্স নিয়ে যখন একজন লোক সচিব হবে, তখন কিন্তু সে বুঝতে পারবে যে হেলথ সেক্টরে কোথায় প্রবলেম আছে এবং সেই অনুযায়ী কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারবে। প্রস্তাবিত অর্থ বছর থেকেই কিন্তু চেষ্টা করা উচিত স্বাস্থ্য খাতের বিভিন্ন ধরনের যে অদক্ষতা রয়েছে সেক্ষেত্রে সংস্কার করা এবং বড় ধরনের একটা সংস্কারের দিকে যাওয়া, যাতে করে স্বাস্থ্য খাতে সরকারের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের সুবিধাটা যেন জনগণ পেতে পারে। গত অর্থ বছরের মতো 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাবেও স্বাস্থ্য শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা বাড়াতে 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সার্বিক স্বাস্থ্য বাজেট পরিচালনায় ব্যয় হিসেবে ধরা হয়েছে 52.5% এবং বাকি অর্থ ব্যয় করা হবে উন্নয়নে।
2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 1,07,000 কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বাজেটের 17.83%। একই সঙ্গে 14 লাখ দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা বলয়ের অন্তর্ভুক্ত করেছে সরকার। বিশ্লেষকদের মতে বরাদ্দকৃত এসব অর্থ সঠিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারলে মিলবে কাঙ্ক্ষিত ফলাফল। মহামারী করোনার সংকটে অনেকেরই জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। নাজুক অবস্থা, পিছিয়ে পড়া মানুষদের তাদের সহায়তায় সরকার ব্যয় বাড়াচ্ছে। এবারে বাজেটেও দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের জীবন জীবিকা। আসছে বছর নতুন করে 8 লাখ মানুষকে বয়স্ক ভাতার আওতায় আনতে যাচ্ছে সরকার। এ খাতে 481 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধী ভাতায় বরাদ্দ বাড়ানো হয়েছে 200 কোটি টাকা। ফলে আরও 2 লাখ প্রতিবন্ধী ভাতা পেতে যাচ্ছেন। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কার্যক্রমে আরও 4 লাখ নারীকে অন্তর্ভুক্ত করা হবে। সে লক্ষ্যে অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে 255 কোটি টাকা। এই কোভিডকালীন সংকটের কারণে কিন্তু নতুন করে দরিদ্র শ্রেণীর উৎপত্তি ঘটেছে। একইভাবে যারা আগে কাজ করত তারা কর্মহীন হয়েছে। তো এই জায়গাতে দেখা যাচ্ছে সামাজিক নিরাপত্তা খাতে দেখা যাচ্ছে যারা বেকার হয়েছে বা নতুন করে যারা দরিদ্র হয়েছে তাদেরকে একটা আওতার মধ্যে নিয়ে আসা। একই সাথে বিদ্যমান ধরেন আমাদের যে সামাজিক সুরক্ষার যে খাতটি রয়েছে সেই খাতের মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত রয়েছে, যেমন ধরেন আপনার আমাদের মুক্তিযোদ্ধাদের তাদের বেতন ভাতা কিন্তু বাড়ানো হয়েছে। একই সাথে আমাদের বয়স্ক জনগোষ্ঠী যারা রয়েছে তাদের সংখ্যাও কিন্তু বেড়েছে। একইভাবে বিধবা যারা বা যে সকল নারীরা রয়েছে তাদের সংখ্যা রয়েছে। এই খাতটিতে বরাদ্দ যে বাড়ানো হয়েছে সেটি অবশ্যই আশাপ্রদ একটি ব্যাপার। এই ভাতা বাড়ানোর কারণে প্রান্তিক মানুষ সুফল পাবে, খুশি হবে এবং সামাজিক যে বেষ্টনীর আরও জোরদার হবে। আপনারা জানেন যে এই যে ভাতা দেওয়া হইতেছে এখানে কিন্তু একটা বিষয় আমার উল্লেখ করা দরকার। ভাতা সরকার যাই দেউক, এটা যদি সুষ্ঠু বন্টন না হয়, এটাকে তালিকাটা যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এই সরকারের এই উদ্যোগ আপনার ফলপ্রসূ হবে না। এসব মিলিয়ে সামাজিক নিরাপত্তা খাতের আকার দাঁড়াচ্ছে 1,07,614 কোটি টাকা, যা বাজেটের 17.83 ভাগ। বিদায়ী অর্থ বছরের বাজেটে করোনার ধকল মোকাবেলায় নেওয়া হয়েছিল বেশ কিছু প্রণোদনা ও পদক্ষেপ, যার বেশিরভাগই জারি থাকছে নতুন বাজেটে। পোশাক শিল্পে চলতি বছরের মতো সামনের বছরেও অতিরিক্ত 1% রপ্তানি প্রণোদনা অব্যাহত থাকবে। শ্রমিকদের ছাঁটাই রোধ ও নিয়মিত বেতন প্রাপ্তি নিশ্চিতে অব্যাহত থাকবে প্রণোদনা। নারী ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের ব্যবসায়ের মোট টার্নওভারের 70 লাখ টাকা পর্যন্ত করমুক্ত থাকছে। এছাড়া দক্ষ জনশক্তি গড়তে কৃষি, প্রযুক্তি, খামার, ভোকেশনাল, ফার্মেসিং, নার্সিং সহ এমন পেশাগত প্রশিক্ষণ প্রদানে স্থাপিত প্রতিষ্ঠানগুলোকে 10 বছরের জন্য কর অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করতে আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম জোরদার করা হবে। দক্ষ জনশক্তির চাকুরিতে সহায়তা করতে পাবলিক ও প্রাইভেট সেক্টরের মাধ্যমে ইন্টার্নশিপ কার্যক্রম চালু করার কথা বলা হয়েছে বাজেটে। কর্মসংস্থান সৃষ্টিতে আইটি সেক্টরকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আশা করছেন আসছে বছরে আরও 10 লাখ মানুষের আয়ের পথ খুলবে এ খাতে। টাকা আপনি যাই দেন, এটা যে এফেক্টেড পারসন তার হাতে পৌঁছতে হবে। এই পৌঁছার বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এখন বিকাশ আছে, নগদ আছে, অথবা পোস্ট অফিসের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে আমি অনুরোধ করবো যে এই ভাতার টাকাটার জন্য একজন অসহায় লোক, একটা অসুস্থ লোক, সে উপধারার থেকে দেয়া তাকে টাকাটা আনতে হয়, তাতে তাকে যাওয়া আসারই অনেক খরচ হয় এবং তার কষ্ট হয় এবং ওইখানে গিয়েও তাকে হয়রানির শিকার হইতে হয়। সেই জন্য এটা বন্ধের জন্য আমি বলি যত ধরনের ভাতা আছে সকল ভাতাটা এটা যারা এফেক্টেড পারসন যে পাবে তার হাতে কীভাবে পৌঁছবে এই বিষয়টা যদি নিশ্চিত করা যায়, এটা সরকারের সুনাম বাড়বে। টিআর কাবিকা, এই যে আপনার খাদ্যের বিনিয়োগ খাদ্যের যে টাকাগুলা, এগুলো যদি একত্র করে এরম সামাজিক বেষ্টনী নিরাপত্তা বিভিন্ন ভাতাদির মধ্যে প্রদান করা হইতো, তাহলে এটা আরও জনপ্রিয় হইতো এবং সরকার সুনাম বাড়ত এবং দেশের এই যে বিশৃঙ্খলা, যে দুর্নীতি, এটা বন্ধ হইতো। সেই জন্য আমি প্রস্তাব রাখবো যে এইটা এই বিষয়টাকে নজর দেওয়ার জন্য। যারা পাওয়ার যোগ্য
এবং কারা পাওয়ার যোগ্য না, এখানে যাতে সত্যিকার অর্থেই যাতে যারা পায় সেই জায়গাটা নিশ্চিত করার জন্য যদি মনে করেন যে স্থানীয় মানে বিভিন্ন পেশার প্রতিনিধিদের সমন্বয়ে যদি একটা কমিটি গঠন করা যায়, সেখানে হতে পারে যেটা বলছিলাম এনজিওদের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি বা সামাজিকভাবে স্বীকৃত বিশিষ্ট মানুষ যারা রয়েছে তাদের প্রতিনিধি, একইভাবে যারা প্রান্তিক জনগোষ্ঠী যারা পাবার কথা তাদের মধ্য থেকেও প্রতিনিধি, এদেরকে নিয়ে যদি একটা কমিটি গঠন করে যদি নেওয়া যায় এবং এটাকে যদি মনিটরিং করা হয়, এবং তাহলে আমার মনে হয় যে স্বচ্ছতার ভিত্তিতে তখন আর এই প্রশ্নগুলো থাকবে না। নজর দেওয়া হয়েছে জনশক্তি রপ্তানিতেও। প্রতি বছর 7 লাখ কর্মী বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোতে শতকরা 2 ভাগ প্রণোদনা অব্যাহত থাকবে। আশা করা হচ্ছে এসব পরিকল্পনার বাস্তবায়ন মহামারীর সংকটে টিকে থাকার পাশাপাশি অর্থনীতিকে উন্নয়নের ধারায় এগিয়ে নেবে আরও সামনে। দেশের বৃহৎ শিল্পকে উৎসাহিত করতে প্রস্তাবিত বাজেটে 10 বছরের কর অব্যাহতি পাচ্ছে মেড ইন বাংলাদেশ পণ্য। শিল্প উদ্যোক্তারা বলছেন, এ প্রস্তাব কার্যকর হলে উৎসাহিত হবেন দেশীয় উৎপাদকেরা, আর বাড়বে কর্মসংস্থানের সুযোগও। দেশে মেগা শিল্পের বিকাশ এবং আমদানি বিকল্প শিল্প উৎপাদনকে ত্বরান্বিত করার লক্ষ্যে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এ কারণেই বাংলাদেশে তৈরি অটোমোবাইল, 3 হুইলার ও 4 হুইলার উৎপাদনকারী কোম্পানিকে শর্ত সাপেক্ষে আরও 10 বছর মেয়াদে কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল সংসদে 2021-2022 অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপনকালে বলেন, এ প্রস্তাব কার্যকর হলে দেশীয় উৎপাদকেরা উৎসাহিত হবেন, বাড়বে কর্মসংস্থানের সুযোগ, ফলে দেশের অর্থনীতি হবে আরও গতিশীল। এছাড়া প্রস্তাবিত বাজেটে গৃহস্থালী পণ্য এবং হালকা প্রকৌশল শিল্পের পণ্যের উৎপাদনকারী কোম্পানিকেও শর্ত সাপেক্ষে 10 বছর মেয়াদী কর অব্যাহতি প্রদানের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি প্রস্তাবিত বাজেটে দেশে আইটি হার্ডওয়্যার উৎপাদন করা হলে সেক্ষেত্রেও কোম্পানিগুলোর জন্য শর্ত সাপেক্ষে রাখা হয়েছে 10 বছরের কর অব্যাহতির সুযোগ। দেশে মোবাইল ফোন উৎপাদন সংযোজনে বাড়ানো হয়েছে আরও 2 বছরের ভ্যাট অব্যাহতি। এই বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য আমদানিকৃত র মেটেরিয়ালস, কাঁচা মালের উপরে শুল্ক একেবারেই শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ফিনিশ গুড যেটা বিদেশ থেকে আমদানি হবে সেটার উপরে শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এই কারণে বৃদ্ধি করা হয়েছে, যদি সেখানে শুল্ক বৃদ্ধি করা না হয় তাহলে আমাদের দেশীয় যে শিল্প কারখানাগুলি আছে সেগুলি কিন্তু প্রতিযোগিতায় টিকবে না। যার কারণে এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এবং আমাদের বিভিন্ন জেলায় উপজেলায় যেখানে শিল্প কারখানা নাই সেখানে শিল্প কারখানাকে স্থাপনের জন্য ব্যবসায়ীদেরকে উৎসাহ প্রদানের জন্য সেখানে কর রেয়াত দেওয়া হয়েছে। 10 বছর থেকে 20 বছর পর্যন্ত কর রেয়াত দেওয়া হয়েছে, যাতে নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হয় এবং দেশ যাতে আমরা এগিয়ে নিতে পারি, দেশ থেকে যাতে আমরা বেকার সমস্যার সমাধান করে প্রত্যেকের জন্য চাকরি, প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য, প্রত্যেকের জন্য বাসস্থান ব্যবস্থা যাতে করতে পারেন, এই বাজেটে কিন্তু সেই দিক নির্দেশনাগুলি রয়েছে। এদিকে দেশীয় শিল্পকে উৎসাহিত করতে সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে কর হার 3% থেকে 2% করা এবং একই সাথে সিমেন্ট, লোহা এবং লৌহজাতীয় পণ্য সরবরাহের বিপরীতে উৎসে কর কর্তনের হার 3% হতে 2% করার প্রস্তাব রয়েছে 2021-2022 অর্থবছরের বাজেটে। চলতি 2020-21 অর্থবছরের প্রথম 11 মাসে সব মিলিয়ে পণ্য রপ্তানি হয়েছে $3,518 কোটি। এই আয় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 13.64% বেশি। রপ্তানিকারকরা বলছেন, করোনা লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী শিল্প কারখানা চলার ফলে রপ্তানি বাড়ছে। পাশাপাশি করোনা মহামারী নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ ও প্রণোদনা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ পরিসংখ্যান বলছে, বড় প্রায় সব খাতের রপ্তানি বেড়েছে। করোনার ধাক্কায় গত বছরের এপ্রিলের প্রথম 3 সপ্তাহ শিল্প কারখানা বন্ধ থাকায় রপ্তানি তলানিতে নেমে গিয়েছিল। পরের মাস থেকে আবার রপ্তানি বাড়তে থাকলেও দেশে দেখা দেয় করোনার দ্বিতীয় ঢেউ। এই অবস্থায় লকডাউনের মধ্যেও রপ্তানিমুখী শিল্প কারখানা চলছে, ফলে রপ্তানি বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। সরকারের উদ্যোগ, বেসরকারি উদ্যোগ
এবং মানুষ সেফটি যে মেজারগুলো আছে সেগুলি অ্যাপ্লাই করেছে এবং সেই ধারাবাহিকতা হচ্ছে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হয়েছে এবং এই উৎপাদন অব্যাহত রাখার যৌক্তিকতাটাই কিন্তু কাস্টমারের কাছে বা বায়ের কাছে বড় মুখ্য বিষয় হয়েছে যে বাংলাদেশ সময়মতো রপ্তানি করতে পারছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে তৈরি পোশাকের পাশাপাশি হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, চামড়াবিহীন জুতা ও প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে মে মাসে মোট ২,৮৫৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, গত বছরের একই সময়ে চেয়ে যা ১১% বেশি। নিট পোশাকের পাশাপাশি বেড়েছে ওভেন পোশাকের রপ্তানিও। তৈরি পোশাকের চেয়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বেশি প্রবৃদ্ধি হয়েছে। অর্থ বছরের প্রথম ১১ মাসে ১০৮ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ৩৩.২৩% বেশি। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিও ইতিবাচক ধারায় রয়েছে। অর্থ বছরে প্রথম ১১ মাসে হিমায়িত খাদ্যের সার্বিক রপ্তানি বেড়েছে ০.৯৮%। রপ্তানির পরিমাণ ৪৩ কোটি ডলার। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশের ব্যবসা খাতের স্বার্থে এই যে স্টিমুলাস প্যাকেজ যেটা মানে বড় বড় ইন্ডাস্ট্রির জন্য যেটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু খুবই মানে ভালোভাবে এফিশিয়েন্টলি খুব অল্প সময়ের মধ্যে ডিসবার্স করে দেওয়া হয়েছে, যাতে করে বড় বড় ফ্যাক্টরি যারা স্পেশালি যারা রপ্তানি করেন তাদের যেন ক্ষয়ক্ষতি না হয়। রপ্তানি বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে রপ্তানি পণ্যের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বহুমুখী উদ্যোগের মাধ্যমে রপ্তানি সম্প্রসারণের উপর জোর দিচ্ছেন রপ্তানিকারকরা। রপ্তানিমুখী যেসব ব্যবসা আছে সেসব ব্যবসার ক্ষেত্রে দেখতে হবে যে যারা সেখানে কাজ করছে প্রথমত তাদের সেফটিটা ইনশিওর করতে হবে। কাঁচামাল আমরা ব্যবহার করি বা বিদেশ থেকে যেসব জিনিস র মেটেরিয়াল যেগুলি সেগুলোর সাপ্লাই যেন ঠিক মতন থাকে। একটু জটিলতা হয়ে যায় কখনো কখনো পেপার ডকুমেন্ট নিয়ে, তো সেইগুলি থেকেও কিছুটা যেন একটু শিথিলতা অবশ্যই যেন আমাদের জন্য রাখে। চলতি অর্থ বছরের রপ্তানি ইতিমধ্যে গত অর্থ বছরকে ছাড়িয়ে গেলেও লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন আরও ৫৮২ কোটি ডলার, যা অর্জন করতে হবে চলতি জুন মাসের মধ্যেই। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সমূহের সর্বশেষ আপডেট। শুরুতেই জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট। দর্শক, আপনারা গ্রাফে দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে গত কয়েক সপ্তাহ ধরে DSEX সূচকটি ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে। গত সপ্তাহে সূচকটি কোনো রকম রিট্রেসমেন্ট ছাড়াই ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল, তাই এ সপ্তাহে সূচকটি একটি ছোট ব্যাকটেস্ট করে পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরার সম্ভাবনা আছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৬,১১৪ এবং সর্বনিম্ন ৫,৯৪২ পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেয়া যাক DSE 30 ইন্ডেক্সের দিকে। DSE 30 সূচকটি এক নজরে দেখলে বোঝা যায় ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে, কিন্তু আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন মেজর আপট্রেন্ডের মধ্যে ২,১৭৩ থেকে ২,২৪১ পয়েন্টের মধ্যে একটি মাইনর সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল তৈরি করেছে, যে কারণে সূচকটি ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও এই সাপোর্ট রেসিস্ট্যান্স জোনে সাইডওয়েজ প্রবণতায় চলছে। দর্শক, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সূচকটি যদি ২,২৪১ পয়েন্ট ক্রস করে লেনদেন শেষ করে তবে বলা বাহুল্য সূচকটি কয়েকশো পয়েন্ট উপরে উঠবে। এছাড়া ২,১৭৩ পয়েন্টের নিচে লেনদেন শেষ করলে সম্ভাবনা আছে সূচকটি বেশ বড় ধরনের প্রাইস কারেকশন করে পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতায় ফেরার। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকার পর সূচকটি গত কয়েকদিন ধরে একটি ফিক্সড জোনের মধ্যে সাইডওয়েজ প্রবণতায় চলছে। এক্ষেত্রে যতদিন না এই জোন ভেঙে উপরে কিংবা নিচে লেনদেন শেষ করবে ততদিন অন্য কোনো ট্রেন্ড শুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ১০,৬৬৫ এবং সর্বনিম্ন ১০,৩৭০ পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেয়া যাক দেশের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে। প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স। সূচকটি চলমান স্ট্রং আপট্রেন্ডের মধ্যেই চলছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ১৬,৭৪০ এবং সর্বনিম্ন ১৬,৬০৬ পয়েন্ট স্পর্শ করে। এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে। সূচকটি মাঝে কিছুদিনের জন্য ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রবেশ করলেও
বর্তমানে পুনরায় সাইডওয়েজ প্রবণতায় চলছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৩,৬২৪ এবং সর্বনিম্ন ৩,৫৬৬ পয়েন্ট স্পর্শ করে। সবশেষ দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। সূচকটি এক্সট্রিম রেসিস্ট্যান্স লেভেলকে স্পর্শ করে নিউট্রাল ক্যান্ডেল দিয়ে লেনদেন শেষ করেছে। এর অর্থ দাঁড়ায় আগামী দিনে সূচকটি যে কোনো দিকে যেতে পারে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৫২,৬৯১ এবং সর্বনিম্ন ৫১,৭৩৬ পয়েন্ট স্পর্শ করে। প্রিয় দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণ বাজার। দর্শক, এবার এক নজরে দেখে আসি অর্থনীতির আরও কিছু খোঁজ খবর। বাংলাদেশে এখনও চীনের বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের আলোচনা অনুযায়ী বাংলাদেশে $2,700 কোটি বিনিয়োগ করার কথা। এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে মাত্র $200 কোটি। বাংলাদেশ চীন ইকোনমিক অ্যান্ড ট্রেড রিলেশনস ইন দ্য আফটারমাথ অব দ্য কোভিড-19 গ্লোবাল প্যান্ডামিক শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে বক্তারা এই মন্তব্য করেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। সেমিনারে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহায়তা ক্রমাগত গভীর হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, গত বছর চীন বাংলাদেশকে ৯৭% শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশও বাণিজ্যের সুবিধা করতে পারবে। দেশে প্রথম আন্তর্জাতিক গ্যারান্টেড বন্ডের মাধ্যমে প্রাণ গ্রুপের অর্থ সংগ্রহের উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দীর্ঘমেয়াদী পুঁজি সংগ্রহে ব্যাংকের বাইরে বিকল্প উৎস হিসেবে বন্ড মার্কেট অত্যন্ত শক্তিশালী একটি খাত। সম্প্রতি প্রাণ অ্যাগ্রো লিমিটেড বন্ডের মাধ্যমে ২১০ কোটি টাকার অরূপান্তরযোগ্য ও রেডিমেবল বন্ডের লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে। এটি প্রথম ব্লেন্ডেড ফাইন্যান্স স্ট্রাকচার্ড বন্ড এবং আন্তর্জাতিক গ্যারান্টেড প্রথম বাংলাদেশি বন্ড। ভার্চুয়ালি আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বক্তৃতা করেন। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নম্বর 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি @gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।